বাহাদুর, বাহাদুর, গেটটা এখন বন্ধ করে রেখো। দুপুরবেলা কিন্তু কাউকে ঢুকতে দেবে না। নমিতা, নমিতা, তুমি কিন্তু বান্টির পাশেই থেকো। এখন তোমার নিচে আসার দরকার নেই, আমি এখানেই আছি। বান্টি জাগলে কিন্তু আমাকে ডেকো। আমি আর এখন উপরে যাচ্ছি না বাবা। ওহ, যা গরম পড়েছে, হাজার এসিতেও উপরটা আর ঠান্ডা হয় না, কিন্তু এই নিচের তলাটা বেশ ঠান্ডা। দুপুরে লাইব্রেরি রুমটা কি ভালো, এখানেই থাকি বাবা। খুব আরাম লাগছে। বাস, এই বইটা পড়তে পড়তে এবার একটা ঘুম লাগায়। ছেলেটার পরশু থেকে জ্বর, যদিও সঙ্গে আয়া আছে 24 ঘন্টা, তবু চিন্তা হয়। আমার খুব ইচ্ছে হয় রাত্রিরে বান্টির কাছে শুতে, কিন্তু ওর বাবা আবার এসব পছন্দ করে না, বলে বাচ্চা কাছে থাকলে নাকি ঘুমের ডিস্টার্ব হয়। কি আর করব। তবে এ বাড়িতে বাচ্চারা কিন্তু খুব লক্ষ্মী, বাবা মাকে ডিস্টার্ব করে না একটু, আয়া মাসির কাছে থাকতেই অভ্যস্ত। না, এবার একটু শুয়েই নেই। এ আবার কি? বাহাদুরকে যে বললাম গেটটা বন্ধ রাখতে, তবে কি বাহাদুরই এলো? উফ, আর পারি না বাবা, 4-4টে কাজের লোকের একটাও কেউ নিচে নেই। কি ব্যাপার বাহাদুর? আপনি কাকে চান? বিশেষ কাউকে নয়, মানে যে কেউ হলেই হবে। ঠিক বুঝলাম না কথাটা। আপনি কি কিছু বিক্রি করতে এসেছেন? দেন আই এম রিয়েলি সরি, আমি না বাড়ির দরজা থেকে কিছু কিনি না। আপনি আসতে পারেন। সরি। না না, সরি হবার কিছু নেই। আপনার অসুবিধে হলে আপনি নেবেনই বা কেন? আসলে এই প্রোডাক্টটা নতুন লঞ্চ হয়েছে, কাপড় কাচার সাবান। আজ একটা ডিসকাউন্টও আছে, এছাড়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে। যদি দেখতে চান আমি দেখাতে পারি। আজ আমার এই দিকটাতেই ডিউটি পড়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কিন্তু তবে ওই যে আপনাকে বললাম আমি কিছু নেব না, আপনি এবার আসতে পারেন। ঠিক আছে, আমি যাচ্ছি। আমাকে একটু জল দেবেন? আজ এত গরম পড়েছে, সঙ্গের জলের বোতলটা আগুন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই তো এখানেই আছে, দাঁড়ান দিচ্ছি। এই নিন। আচ্ছা আপনি একটু বসুন না, বসেই খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। দাঁড়ান, একটু দাঁড়ান তো। আচ্ছা, আপনি খেয়ে বলুন তো। না মানে আমার না আপনাকে ভীষণ চেনা চেনা লাগছে। না না, আপনি কোথাও ভুল করছেন। আমি আসি। একটু দাঁড়ান প্লিজ। আচ্ছা, আপনার ঘাড়ের কাছে কি একটা বড় জরুল আছে? আছে। কেন? আপনি কি বেথুন স্কুলে পড়েছেন? 90তে পাশ করে বেথুন থেকেই গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ তাই। আপনি কি পর্ণা মজুমদার? হ্যাঁ, আমি পর্ণা মজুমদার। আরে তুই আমাকে চিনতে পারলি না? আমি রে, মিত্রা, মিত্রা চৌধুরী। কিরে চুপ করে আছিস কেন? তুই এখনো চিনতে পারলি না আমাকে? চিনতে তো পেরেছি প্রথমেই, কিন্তু চিনতে চাইছি না। আচ্ছা তুই আয় তো, আয় আয়, বস এসে আমার কাছে। বস, দাঁড়িয়ে আছিস কেন? বস না। আচ্ছা এবারে বল তো, কেন চিনতে চাইছিলি না? কারণ চিনতে পারলে তুই তো এখনই আমার কাছ থেকে আমার সব কটা সাবানের প্যাকেট কিনে নিবি, তাই না? সে তো নেবই, এ আর নতুন কথা কি? শোন, তোর ওই ব্যাগে যা আছে সব আমাকে দে পড়না। না, তা আমি দেব না। আমি জানি এগুলো তোর দরকারে লাগবে না, শুধু শুধু দয়া দেখাসনি আমাকে, সেটা আমার সহ্য হবে না। ওহ বাবা, তুই দেখি ঠিক সেই একই রকম রয়ে গেছিস আগের মতো, একটুও বদলাসনি। আচ্ছা, তোকে আমরা কি নামে ডাকতাম তোর মনে আছে? আছে বই কি, ডাটিয়াল পর্ণা, ইগওয়েস্ট পর্ণা, আর কিছু তো নেই আমার, ওই ডাকটাই সম্পদ। আচ্ছা যাকে যাকো সব কথা, এবার বল তো তোর কথা। এই সাবান বেচার অবস্থা এলি কি করে?
তুই তো লেখাপড়ায় খুব ভালো ছিলি, তুই তো এমএ করেছিলি। আমার তো তার অনেক আগেই বিয়ে হয়ে যায়। তোর তো বিয়ে হয়েছিল কুশল সেনের সঙ্গে, তাই না? আমি যদিও অবশ্য কি চিনতাম না, বন্ধুদের কাছে শুনেছি তোদের কথা। তা তোর শ্বশুরবাড়িটা কেমন রে? কেমন ঘর সংসার করছিস? আর বাচ্চা কাচ্চা? ও, এক নিঃশ্বাসে কথা বলা তোর আর গেল না, একটু দম নেই। তারপর বলছি, শ্বশুরবাড়ি একটা ছিল, এখন নেই। বড় একটা ছিল, এখন নেই। মানে কি বলছিস তুই? না না, মারা যায়নি, বেঁচে বর্তে আছে, ভালোভাবেই আছে, তবে আমি সেখানে নেই। মানে? মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি। শ্রীযুক্ত বাবু কুশল সেন অত্যন্ত কুশলতার সঙ্গে বিচ্ছেদটা ঘটিয়েছে। তুই যে কি বলছিস, আমি তো তার কিছুই বুঝতে পারছি না রে। বোঝার কিছু নেই, আমি চললাম রে, আমার কাজ আছে, অনেকগুলো বাড়ি ভিজিট করতে হবে। না, কোথাও যেতে হবে না। তুই কি ভাবছিস বলতো? এতদিন পর স্কুলের বন্ধুর দেখা পেয়ে এত সহজে আমি তাকে ছেড়ে দেব? না, তা তো হবে না। এখন তুই কোথাও যাবি না। এটা কিন্তু বড্ড ছেলে মানুষই হয়ে যাচ্ছে মিত্রা। সে না হয় একটু ছেলে মানুষ হলাম, সে সুযোগ তো আর নেই, কবেই সব হারিয়ে গেছে। ঠিক আছে, এই বসলাম গ্যাট হয়ে। বল, কি বলবি, কি জিজ্ঞেস করবি? সব 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 কিছু বলতো আমাকে। আসলে বেথুন কলেজের ওই পর্ণা মজুমদারের সঙ্গে আমি কিছুতে মেলাতে পারছি না এই পর্ণাকে। কেন কেন এত চেঞ্জ? সেই ভীষণ ভালো কবিতা বলা, দারুণ নাটক করা, অসম্ভব স্মার্ট মেয়েটা কেন আজকে দৌড়ে দৌড়ে এই সাবান বেচা মেয়ে হয়ে গেল? সেটা তো আমি জানবই। সেটা জানার তোমার অধিকার আছে নাকি? ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন, এতগুলো বছর কি এক নিমেষে চলে যায় বল? না, তা হয়তো যায় না, কিন্তু আরও অনেক কিছু আছে যা এক নিমেষে চলে যায়, মুহূর্তে শেষ হয়ে যায় সব। যেমন কুশলের সঙ্গে প্রেমের 3টে বছর, তখন তো বিয়েই হয়নি। নিমেষে ফুরিয়ে যায় কফি হাউসের আড্ডা, একাডেমির নাটক, নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল, সব সব শেষ হয়ে যায়, ধুয়ে মুছে যায়। কিন্তু কিন্তু কেন যায় রে? এই রিলেশন এতটা খারাপ অবস্থায় চলে গেল কেন যে তোদেরকে ডিভোর্স করতে হলো? ছাড়াছাড়ি, কিন্তু তোদের তো ভালোবাসার বিয়ে। তাই তো হয়, যেখানে আগে ভালোবাসা পরে বিয়ে, সেখানে ভালোবাসা পালিয়ে যায় তাড়াতাড়ি। আর বিয়ে আগে পরে ভালোবাসা হলে তবুও থাকে কিছুদিন সম্পর্ক। আমি তো বাবা মা দাদা সবার সঙ্গে ঝগড়া করে সবার অমতে কুশলকে বিয়ে করেছিলাম। যখন ওর শেষের কবিতা পাঠের অনুষ্ঠানে অমিতের কথা শুনলাম, মনে হলো আমি লাবণ্য, এ অমিত আমার। এখন ভাবলে খুব অবাক লাগে, লজ্জাও হয়। কুশলের কথায় মনে হয়েছিল আমি ছাড়া ওর পৃথিবী অন্ধকার, অতএব চটজলদি বিয়ে। আমি তো তখন বিয়ে হয়ে বেঙ্গালুরুতেই থাকতাম, তাই জানিও না কিছু। আচ্ছা, তারপর তারপর কি হলো? আর তোর শ্বশুর বাড়িতে কে ছিলেন? মানে শ্বশুর শাশুড়ি দেওর? শুধু শাশুড়ি, মানুষটি মন্দ নন, তবে ছেলের প্রতাপের কাছে সর্বদাই ম্রিয়মাণ। এই পর্ণা, এই এতদিন পর দেখা হলো, সুচিতা আর নন্দিনীকে ফোন করে ডেকে নেব। ওরা কিন্তু এই কাছেই থাকে রে, আরে এই কমপ্লেক্সেই থাকে ওরা। তার মানে ওরাও তাহলে বড় লোকের বউ? না না, ডাকিস না। হ্যাঁ, ওরা আমায় দেখলে খুব দয়া দেখাবে, আহা উহু করবে, তোর মতো সব জিনিসগুলো কিনে নেবে, কিন্তু আমি তো তা সহ্য করতে পারবো না। না, ডাকিস না। তোর সঙ্গে যখন দেখা হয়েই গেল, তখন তোর সঙ্গেই কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাই না হয় হলো। আচ্ছা এবার বল তো, বিয়েটা তো জানলাম, কিন্তু ছাড়াছাড়ি? এত সহজে ছাড়াছাড়ি কি হয়ে যায়? সহজ সহজ হয়েছে তোকে কে বলেছে? ফুলশয্যার ঝামেলা মিটে যাবার 2 দিন পর থেকেই মনে হচ্ছিল কুশল যেন কিছু একটা লুকোচ্ছে, একটু অন্য মনস্ক। জিজ্ঞেস করলেই বলতো, কই কিছু হয়নি তো। আমি সেই কথাটা বিশ্বাস করতে চাইতাম, কিন্তু পারতাম না।
সদ্য বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলি? হ্যাঁ, প্রায় সঙ্গে সঙ্গে। আগে তো যখনই নাটকের শো থাকতো তখনই সঙ্গে যেতাম, কিন্তু বিয়ের পর থেকে আর নিতে চাইতো না জানিস। বলতো রোজ রোজ একই নাটক কি দেখবে। বাবা, ও তো রোজ একই নাটকে অভিনয় করছে, আর তা দেখলেই দোষ। আচ্ছা, তারপর? মাস ছয়েক যাবার পর একদিন আমায় বলল আজ বাড়ি ফিরতে পারবো না, দুর্গাপুরে শো আছে, কাল ওখান থেকে অফিস করে বাড়ি ফিরবো। আমি যথারীতি জিজ্ঞেস করলাম আমি একা একা বাড়িতে কি করব, আমিও যাই। কথাটা শোনা মাত্র ও এমন রিয়াক্ট করলো, বলতে পারবো না তোকে। মনে হলো আমার মুখ থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ শব্দটা বেরিয়েছে। স্পষ্ট বলে দিল আমি থাকলে ওর অসুবিধে হয়। ব্যাস, আমিও তো পর্ণা মজুমদার, যার কাছে প্রেস্টিজ নামক বস্তুটির দাম সবচেয়ে বেশি। সেই আমিও ওকে বলেছিলাম ঠিক আছে, আর কখনো যাব না তোমার সঙ্গে। তারপরে ঘটল সেই চমকপ্রদ ঘটনা। মানে কি ঘটনা? ও বেরিয়ে গেল, আমিও অফিসে গেলাম। সেদিন বন্ধুরা সবাই ধরলো আইনক্সে সিনেমা দেখতে যাবে। আচ্ছা, তারপর? চার বন্ধু খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখছিলাম। ইন্টারভেলে ওরা টয়লেটে গেছে, আমি বসেছিলাম। হঠাৎ মনে হলো ওখানে কুশল বসে আছে না। আমার সামনের 4-5টারও আগে একেবারে কোণার দিকের দুটো সিটে কুশল আর একটি মেয়ে বসে আছে, যথাসম্ভব কাছাকাছি। যথাসম্ভব মানে যথার্থই যথাসম্ভব। তারপর সিনেমা আর দেখা হলো না, শুধু ওদেরকেই দেখলাম। বান্ধবীরা কিছু বুঝলো না, আমরা বাড়ি চলে এলাম। কি বলছিস তুই? দাঁড়া, এক্ষুনি অত অবাক হোসনি। নাটক তো এক্ষুনি শেষ নয়। বাড়ি ফিরে ওর মোবাইলে ফোন করলাম, সেটা সুইচ অফ। ওদের পরিচালককে ফোন করে বললাম কুশলকে একটু দিন না। উনি বললেন কুশল তো এখানে আসেনি, হয়তো কোথাও গেছে, চিন্তা করো না, ঠিক চলে আসবে। হ্যাঁ, আসবে সেটা আমিও জানি। সাহস করে দুর্গাপুরের কথাটা জিজ্ঞেস করতে পারলাম না। তারপরে বাড়িতে এসে কি বলল সে? ও কিছু বলবার আগেই আমি জিজ্ঞেস করলাম শো কেমন হলো। ও আমার দিকে না তাকিয়েই বলল ভালো, খুব ভালো। ব্যাস, মিথ্যে কনফার্মড। কিন্তু যে কোনো কারণেই হোক ও বুঝতে পেরেছিল জানিস তো যে আমি ওকে সন্দেহ করছি, তাই আমাকে চেষ্টা করছিল অ্যাভয়েড করতে। ধীরে ধীরে জানলাম ওই মেয়েটির সঙ্গে ওর অনেক দিনের রিলেশন। ওরা একসঙ্গে নাটক করে, সিরিয়ালও নাকি করেছে। কুশলের বউ আছে কি নেই সেই নিয়ে মেয়েটির কোনো ভাবনা নেই। কিন্তু ডিভোর্স, সেটা তো আর এক কথায় হয় না। তা হয়তো হয় না, প্রস্তুতিটা মনে মনে চলছিল দুজনেরই। একদিন রাত্রে শুতে যাওয়ার আগে ওকে সেই খবরটা দিলাম। ভাবলাম এই খবরে একটু কিছু পরিবর্তনও নিশ্চয়ই হবে। খবর? কি কি খবর রে? ওকে বললাম তোমাকে তো আসল খবরটা দেওয়াই হয়নি, আজ ডাক্তার মণ্ডলের কাছে গেছিলাম। ও আমাকে থামিয়ে দিয়ে বলল কেন, শরীর খারাপ? আমি খুব খুশি হয়ে বললাম না, শরীর ভালো, ভীষণ ভালো। আমি কনসিভ করেছি 3 মাস। ও মা, তাই? ও গম্ভীর হয়ে চুপ করে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ সরিয়ে বলল এক্ষুনি এই ঝামেলায় জড়ানো তোমার ঠিক হয়নি। এরকম বোকার মতো কাজ তুমি করলে কি করে? মানে ঝামেলা? ও ঝামেলা বলল? ঝামেলা, এক্স্যাক্টলি দিস ওয়ার্ড, ঝামেলা। তারপর? তারপর কি বলল? অ্যাবর্ট করাতে বলল? হ্যাঁ, তাই বলল। আমি বললাম তোমার ভালো লাগছে না? উত্তরে ও বলল নাটক করো না। এটা আমার বড় আশ্চর্য লাগে রে। যারা নিজেরাই নাটকের লোক তারাই অন্যকে বলে বেড়াচ্ছে নাটক করো না। তার মানে নাটক করাটা খুব খারাপ, তাই না? তাহলে তোমরা নিজেরা নাটক করো কেন বল? ঠিক বলেছিস, মুখে খুব বড় বড় কথা। নাটক আমার জীবন, নাটক আমার প্রাণ, নাটক ছাড়া বাঁচব না, আমার নিঃশ্বাসে নাটক, বিশ্বাসে নাটক, যত সব ফালতু কথা। পছন্দ মতো কথা না শুনলেই বলবে নাটক করো না। তারপর? 2 দিন পরে ও যখন অফিস থেকে এলো, আমি দরজা খুললাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললাম কিছু নাম ঠিক করলে? ও আমার দিকে একটু
তাকিয়ে থেকে এক ঝটকায় ছড়িয়ে দিয়ে বলল, ন্যাকামি করো না, বলেই সোজা উপরে উঠে গেল। একবার তাকিয়েও দেখল না যে সিঁড়িতে গড়াতে গড়াতে আমি তখন শেষ ল্যান্ডিংয়ে চলে। কি সর্বনাশ! তুই তুই ওই অবস্থায় পড়ে গেলি? হ্যাঁ, পড়তে পড়তে বললাম, না রে শোনা, এ যাত্রায় তোর আর নাম রাখতে পারলাম না। কি হলো মিত্রা? চুপ করে গেলি কেন? মিত্রা, এ কি, তুই কাঁদছিস? হ্যাঁ রে, তোর তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তুই তাকে তাকে দেখতে পেলি না? তুই একটুর জন্য পেলি না? ভালোই তো হয়েছে, এরকম একটা বঞ্চনার সংসারে তাকে জন্ম নিতে হয়নি। প্রায় 2 মাস নার্সিংহোমে ছিলাম। পুলিশ এসে যখন জিজ্ঞেস করছিল তখন ভেবেছিলাম বলে দিই যে কুশলই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কিন্তু পরেই ভাবলাম এটাতে আমার বড্ড অপমান। আমার স্বামী, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সে স্বামী আমাকে প্রেগনেন্ট অবস্থায় সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা সবার সামনে জানাতে বড্ড ঘেন্না হলো মিত্রা, আমার বড্ড ঘেন্না হলো। কাঁদিস না রে, কাঁদিস না। কান্না যে তোকে মানায় না পর্ণা। কিন্তু তখন একা একা নার্সিংহোমের বেডে শুয়ে খুব কেঁদেছিলাম। আমি সেই না দেখা বাচ্চাটাকে বলেছিলাম, দিতে পারলাম না সোনা, তোকে নাম দিতে পারলাম না। এত হাজার হাজার নাম যে দুজন বেছেছিলাম বিয়ের আগে থেকে, তার একটাও দিতে পারলাম না তোকে। আমাকে ক্ষমা করে দিস লক্ষ্মী সোনা। সামনের জন্মে যদি তোর সঙ্গে দেখা হয় তাহলে খুব সুন্দর একটা নাম দেব তোকে, দেখে নিস। এরপর কি করলি পর্ণা? থেকে গেলি ওখানে নাকি বাপের বাড়ি? না, নার্সিংহোম থেকে সোজা বাপের বাড়ি চলে গেছিলাম। 2 দিন থাকার পর বুঝলাম দাদা পছন্দ করছে না। আমার ওখানে থাকাটা দাদার কাছে অপমান বলে মনে হচ্ছে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সকলেই টাকা দিতে চেয়েছিল, নেইনি। চাকরিটাও আর ছিল না। বেরিয়ে এলাম নিজের আত্মীয় পরিজন, সমাজ সংসার ছেড়ে। ভালো আছি, এসব কাজ করছি, কিন্তু মাথা উঁচু করে করছি। কারোর কাছে কোনোদিন দয়া নিইনি, নেবও না। তবে একটা কথা ভেবে আনন্দ হয় যে কুশলকে আমি দয়া করে বাঁচিয়েছি। এখানেই আমি অহংকারী পর্ণা, ইগোইস্ট পর্ণা, তোদের কথায় ডাটিয়াল পর্ণা। একটু জল দে তো। হ্যাঁ, এই নে। এতক্ষণ তো আমার বকবকানি শুনলি, এবার বল তোর কথা। তুই কি করিস? কর্তা কি করেন? বাচ্চা কাচ্চা? আমি কিছুই করি না রে। বাড়িটা দেখে আন্দাজ করতে পারছিস যে আমি খুব বড়লোক বাড়ির বউ। খাই তাই সাজি, লেট নাইট পার্টিতে যাই বরের সঙ্গে, দেখতে সুন্দর বলে সব জায়গায় খুব খাতিরও পাই। একটা বাচ্চা আছে জানিস, ছেলে, 2 বছরের, খুব সুন্দর। কিন্তু এবারের নিয়ম মতো সে ওই আয়ার হাতেই মানুষ হচ্ছে। এবারের ছেলেরা বিছানায় থার্ড পার্টি পছন্দ করে না, তাদের নাকি ঘুমের ডিস্টার্ব হয়। জানিস, আমার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও বাচ্চাটাকে একটু বুকের ভেতর নিয়ে শুতে পারি না রে পর্ণা। সে আবার কি? নিজের বাচ্চাকে আদর করতে পারবো না? কাছে নিয়ে একটু ঘুম পাড়াতে পারবো না? তুই কোনোদিন প্রোটেস্ট করিসনি? পারিনি রে, পারিনি। আমি তো তুই নই রে। সেই মাথা উঁচু করে বেঁচে থাকা পর্ণা মজুমদার আমি নই। আমি মিত্রা চৌধুরী। টাকা পয়সা, শাড়ি গয়না, বাড়ি গাড়ি দিয়ে আখণ্ড ঢাকা একটা দারুণ সুন্দর জড় পদার্থ। মাথা তুলে জোর গলায় কথা বলার ক্ষমতা তার নেই। তাই অসুস্থ বাচ্চার পাশে
রাত জাগার পারমিশনটুকুও নেই রে। তার তার শরীর খারাপ হওয়া চলবে না, তাকে যে বরের সাথে পার্টিতে যেতে হয়, বিশাল ধনী মানুষদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। তার শরীর খারাপ হলে তার বরের প্রেস্টিজ যাবে না? সেই মেয়েটা একটা হিরো মেয়ে রে পর্ণা, একটা হিরো মেয়ে। চুপ কর মিত্রা, চুপ কর। এতদিন পরে দুই বন্ধুর দেখা হয়ে শুধু দুঃখের কথাই হলো। যাক, আমি উঠি রে। দাঁড়া পর্ণা, তোর ওই ব্যাগে যে কটা সাবানের প্যাকেট আছে সব কটার দাম বল প্লিজ, আমি ওগুলো নিয়ে নেব পর্ণা। না, তুই একটাও নিবি না, তাহলে আর একদিনও আসতে পারবো না তোর কাছে। আমার উঁচু মাথা উঁচুতেই থাকতে দে ভাই। ভালো থাকিস, সাবধানে থাকিস, আর লুকিয়ে লুকিয়ে বাচ্চাটাকে দেখিস, ওটা তোর জিনিস। চলি। আয়। সেই পর্ণা যে কোনো দিন মাথা নিচু করেনি, জীবনের কাছেও না। কিন্তু আমি কেন পারিনি? আমার তো সব ছিল, তাও কেন হেরে গেলাম? কেন কেন একবার মাথা উঁচু করে কখনো বলতে পারলাম না যে বান্টি আমার, ও আমার কাছে শোবে? কেন কেন বলতে পারিনি? কেন? হে ভগবান, আমাকে একদিনের জন্য একটু পর্ণা মজুমদার করে দাও না ঠাকুর। একদিনের জন্য আমি ওই অহংকারী ইগোইস্ট আটিয়াল পর্ণা মজুমদার হই। একদিনের জন্য আমি বুঝতে পারি মাথা উঁচু করে বাঁচা কাকে বলে। একবারের জন্য জিতিয়ে দাও ঠাকুর, একবারের জন্য জিতিয়ে দাও, একটা বাজি জিতিয়ে দাও আমায়।